শীতের নিশতি গভীর রাতে নিজের বাড়ির বাঁধানো পুকুর ঘাটে নিঃশব্দে একা একা বসে আছে শুভম। তার হাতে ধরা আছে একটা সরু পাতলা বই। বইটার অবস্থা দেখলেই বোঝা যায় বইটা বেশ অনেক দিনের পুরনো। কোনাগুলো উইয়ে কেটে খেয়ে নিয়েছে, পাতাগুলো হলদেটে ফিকে, অনেকটা ভঙ্গুর বলেই মনে হচ্ছে, যেন একটু কষে ধরলেই ঝরে পড়বে। অতি সাবধানে বইটা হাতে ধরে রেখেছে শুভম। আকাশে আজ গোল রূপলি থালার মতো পূর্ণিমার চাঁদ উঠেছে। নিস্তব্ধ আকাশ থেকে নেমে আসা চাঁদের সাদা আলো পুকুরের জলে পড়ে রূপলি ঝিলিক তুলছে। বাতাস ভারী হয়ে আছে ভিজে শ্যাওলা আর পচে যাওয়া জলজ উদ্ভিদের গন্ধে। হালকা শীতল হাওয়া বইছে না, বরং এক কনকনে ধারালো উত্তুরে বাতাস কাপড়ের বর্ম ভেদ করে শরীরে ছুরির মতো বিঁধছে। চারপাশের নিস্তব্ধতা এতটাই ভারী আর শ্বাসরুদ্ধকর যে দূরের কোনো শুকনো ডাল ভেঙে পড়ার শব্দ কামানের গর্জনের মতো কানে এসে লাগছে। চারপাশে আর ভিন্ন কোনো শব্দ নেই। দূরে মাঝে মধ্যে কেবল শোনা যাচ্ছে পদঘাটের কুকুরের কান্নার শব্দ। তারপরই সব থমথমে হয়ে পড়েছে আবার। রাত যত বাড়ছে ততই শুভমের মনটা অশান্ত হয়ে উঠছে। বৈকুণ্ঠদা বিমলকে ডাকতে গেছে, কিন্তু এতক্ষণ হয়ে গেল তারা এখনো ফিরছে না। বুকের ভেতর একটা অস্বস্তি জমে উঠছে শুভমের। বিমল না এলে যে কোনোভাবেই আজকের পরিকল্পনাটা সম্পন্ন হবে না, সেটা শুভম ভালো করেই জানে। শুভমের ভেতরে ধীরে ধীরে অস্থিরতা জমতে শুরু করল। অপেক্ষাটা আর সহ্য হচ্ছিল না। ঠিক তখনই দূর থেকে বিমলের গলা ভেসে এলো। কিরে শুভম, তুই এখানে এত রাতে পুকুর ঘাটে কি করছিস? হঠাৎ বন্ধুর গলা শুনে শুভম চমকে উঠল। সঙ্গে সঙ্গে সামনে তাকিয়ে দেখল বিমল ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। শুভম বলল, আরে তুই এসে গেছিস? আমি তো সেই কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। তাড়াতাড়ি আয়। বিমল এগিয়ে এলো ঘাটের দিকে। শুভমকে পুকুর ঘাটে বসে থাকতে দেখে সে ভ্রু কুঁচকে বলল, এত রাতে এখানে বসে আছিস কেন? শীত করছে না বুঝি? পাগল টাগল নাকি তুই? শুভম চাপা গলায় বলল, সব বলছি, কিন্তু তুই এত দেরি করলি কেন? বৈকুণ্ঠ জায়গায় তো অনেক আগেই তোকে ডাকতে পাঠিয়েছিলাম। সে কোথায়? বিমল গায়ের চাদরটা ঠিক করতে করতে বলল, ও তো আমাকে বললো যে তুই পুকুর ঘাটে আছিস, তাই আমি সোজা এখানে চলে এলাম। বৈকুণ্ঠদা তো বাড়ির ভেতরে ঢুকে গেল দেখলাম। কেন রে, ডেকে আনবো? না না, বৈকুণ্ঠদা এখানে না আসলেই ভালো। আচ্ছা, ঠিক আছে। তুই এখানে আগে বস, তোকে একটা কথা বলতে হবে। বিমল ঘাটের ধারে দাঁড়িয়েই বিরক্ত গলায় বলল, সে আমি তোর সব কথা শুনবো, কিন্তু এখানে বসেই শুনতে হবে নাকি? উফ, এত ঠান্ডায় পুকুর ঘাটে বসে কি গল্প করবি তুই? শুভম একটু নিচু গলায় বলল, গল্প ঠিক না, এদিকে এখানে বসেই সেই কাজটা করতে হবে। কাজ? বিমল অবাক হয়ে তাকালো শুভমের দিকে। এই ঠান্ডায় আবার কি কাজ করবি তুই? কাজও ঠিক না, বলা যায় একটা খেলা। এই খেলাটা চাঁদনি রাতে পুকুর ঘাটে কাউকে সাক্ষী রেখেই খেলতে হয়। বিমল মাথা চুলকে বলল, একবার বলছিস গল্প বলবি, একবার বলছিস কাজ করবি, আবার একবার বলছিস খেলা খেলবি। আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বল না। বোঝার জন্য তো তোকে আগে বসতে হবে। তুই বস, তারপর আমি তোকে সবটা খুলে বলছি। একটু ইতস্তত করে বিমল শেষ পর্যন্ত শুভমের সামনে বসে পড়ল। হুহু করে ঠান্ডা হাওয়া বইছে। কনকনে শীতে বিমলের শরীর কাঁপছে। চাদরের ভেতর ভেতর সে নিজেকে গুটিয়ে নিচ্ছে।
অথচ শুভম অবিচল। ঠান্ডার কোনো প্রভাব যেন তার উপর পড়ছেই না। তার চোখে একরকম অদ্ভুত উজ্জ্বলতা দেখা যাচ্ছে। কৌতূহল আর প্রত্যাশার মিশ্রণে তার মুখটা বেশ রহস্যময় বোধ হচ্ছিল শুভমের। কি এমন কথা বলতে বলতে চলেছে শুভম, যার ফলে তার মুখের ভাবটা এমন বদলে গেছে? বিমল বেশ কিছুক্ষণ চুপ করে শুভমের দিকে তাকিয়ে রইল। চাঁদের আলোয় তার চোখটা চিকচিক করছে। বিমলের মনেও এবারে অস্বস্তি জমে উঠেছে। শেষে গলা পরিষ্কার করে নিয়ে সে বলল, বল, কি বলবি? এটা দেখ। বলে শুভম ধীরে ধীরে তার হাতে ধরা বইটা বিমলের দিকে বাড়িয়ে দিল। বইটা হাতে নিয়ে বিমল মলাটের ওপর দেখল সেখানে কিছু একটা লেখা আছে। কালির রংটা ফিকে হয়ে গেছে, তবুও চাঁদের আলোয় কষ্ট করে পড়া যাচ্ছে। সেখানে লেখা আছে, খেলায় খেলায় মৃত্যু। বইটা হাতে নিয়ে বিমলের বুকের ভেতর অজানা একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। বইটা হাতে নিয়ে সে একটু থমকে গিয়ে বলল, কি করবো এই বই নিয়ে? এই বইতে অনেকটা লেখা আছে, এতটা তুই পড়তে পারবি না। তোকে শুধু বইটা দেখতে দিলাম, বাকিটা আমি নিজেই বলছি। তারপর ধীরে ধীরে বইটা ফিরিয়ে নিয়ে বলতে শুরু করল শুভম। এই বইটা আমি পেয়েছি মামার বাড়ি থেকে। মামার বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে, সেটা তো তুই জানিসই। মা নেই, মামাও নেই, সব মিলিয়ে এখন ওই বাড়ির দায়িত্ব আমার ওপরই পড়েছে। আগের সপ্তাহে ওখানে গিয়েছিলাম। পুরনো জিনিসপত্র সরাতে গিয়ে চিলের ছাদের একটা ছোট ঘর থেকে এই বইটা পাই। কে রেখে গেছে, কেন রেখে গেছে, কিছুই জানি না। কিন্তু পড়ে যা বুঝেছি, যদি সেগুলো সত্যি হয় তাহলে জীবনে আর কিছু চাওয়ার বা পাওয়ার থাকবে না, সবই থাকবে আমার হাতের মুঠোয়। শুনেছিলাম আমার দাদু নাকি একসময় হঠাৎ করেই বড়লোক হয়ে গেছিলেন। বাড়ি, জমি, টাকা পয়সা সব একসঙ্গে তার জীবনে এসেছিল। তখন কেউই ঠিক করে বুঝতে পারেনি যে কিভাবে এত কিছু রাতারাতি দাদুর কাছে চলে এসেছিল। কিন্তু এখন এই বইটা পড়ার পর আমার মনে হচ্ছে এই বইয়ে লেখা কাজটা দাদু সফলভাবে সম্পূর্ণ করেছিল, তাই হয়তো এত ধনসম্পদ লাভ করেছিল। কিন্তু ব্যাপারটা কি সেটা তো বল। শুভম এবার সরাসরি মূল কথা এলো। বলছি শোন, এই বইয়ে যে খেলার কথা লেখা আছে তার নাম খেলায় খেলায় মৃত্যু। বইটির রচয়িতা ছিলেন কোনো এক তান্ত্রিক, তার নাম আজ আর জানা যায় না। সম্ভবত তিনি নিজে এই খেলায় সফল হয়েছিলেন বলেই শেষ পর্যন্ত এই বই লিখে যেতে পেরেছিলেন। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এটাকে সাধনা বা বিশেষ পরীক্ষা না বলে খেলা বলা হচ্ছে কেন? তার উত্তর লুকিয়ে আছে নীল স্রোতা পিশাচিনীর ইতিহাসে। শোন তবে। অনেক আগের কথা, কোন এক জনপদের বাইরে জঙ্গলে ঢাকা এক প্রাচীন দিঘি ছিল, তার নাম নীলডোবা। দিনের আলোয় দিঘিটাকে অন্য সব জলাশয়ের মতোই সাধারণ মনে হতো, কিন্তু রাত নামলেই তার জলের রং বদলে যেত। গভীরে জমে উঠত এক অদ্ভুত নীল আভা। ওই দিঘির ধারে এক সাধিকা বাস করত, তার নাম ছিল নীলা। জল পিশাচের সাধনাই ছিল তার একমাত্র লক্ষ্য। বছরের পর বছর সে নীল ডোবার জলে বসে সাধনা করেছে। শেষ পর্যন্ত নীলা সেই সাধনায় উত্তীর্ণ হয়। এইরূপ উত্তরণের পর সে আর মানুষ থাকে না। জলতত্ত্বের শক্তি মিলিয়ে সে নিজেই এক পিশাচিনীতে রূপান্তরিত হয়। সেই দিন থেকেই তার নতুন নাম হয় নীল স্রোতা। নীল স্রোতা কোনো দেবী নয়, আবার সাধারণ পিশাচও নয়। তার সঙ্গে যে প্রক্রিয়ার দ্বারা মোকাবিলা করতে হয় তা অনেক বেশি অনিশ্চিত। তাই এই তন্ত্রকে সাধনা না বলে খেলা বলা হয়, কারণ এখানে প্রতিটি পদক্ষেপে জয়ের সম্ভাবনা যেমন থাকে তেমনই থাকে হঠাৎ মৃত্যুর আশঙ্কা।
আর সেই কারণেই সেই অজানা তান্ত্রিক এই সাধনার নাম দেন খেলায় খেলায় মৃত্যু। শুভম একটু চুপ করে আবারও শান্ত গলায় বলতে শুরু করলো। এবার এই খেলার নিয়মগুলো তোকে বলি। পূর্ণিমার রাতে যে কোনো জলাশয়ে এই খেলা শুরু করা যায়। প্রথম ধাপে জলে পুরো নামতে হয় না, শুধু পায়ের পাতা ডুবিয়ে একটা নির্দিষ্ট মন্ত্র 20 বার পাঠ করতে হয়। কোনো সময়সীমা নেই, কিন্তু একটা শর্ত আছে, একবারও মন্ত্র বলতে থেমে যাওয়া যাবে না। এই ধাপটা ঠিকভাবে শেষ হলে দ্বিতীয় ধাপ শুরু হয়। তখন জলে কোমর অবধি নামতে হয়, ওই একই মন্ত্র 50 বার পাঠ করতে হয়। এখানেও সময়ের কোনো বাঁধা ধরা নিয়ম নেই। শেষ আর অন্তিম ধাপটাই সবচেয়ে কঠিন। মাছ পুকুরে গিয়ে গলা অবধি জলে ডুবে ওই মন্ত্রই 101 বার পাঠ করতে হয়। ঠিক 100 বার মন্ত্র উচ্চারণ করার পরই আসল পরীক্ষা শুরু হয়। 100তম মন্ত্রের পর নীল স্রোতা পিশাচিনী নিজে এসে ডাকবে, কিন্তু সে নিজের কণ্ঠে ডাকবে না, এমন কারোর গলায় ডাকবে যে খুব চেনা, এতটাই চেনা যে হঠাৎ শুনলে মানুষ চমকে উঠে পিছন ফিরে তাকাতে বাধ্য হবে। যদি কেউ সেই ডাক উপেক্ষা করে পিছনে না তাকিয়ে শেষবার মন্ত্রটা বলতে পারে, অর্থাৎ 101 বার বলতে পারে, তাহলেই এই খেলা সম্পন্ন হয়। এরপর কি হবে? আগ্রহ চাপতে না পেরে জিজ্ঞাসা করল বিমল। শুভম হালকা হেসে বলল, এরপরটা এখন বলবো না, আগে এইটুকু শেষ হোক, তারপর বাকিটা বলবো। বিমল ভ্রু কুঁচকে বলল, তা বুঝলাম, কিন্তু তুই তো বলছিলি এখানে একজন বিশ্বস্ত মানুষের দরকার। কিন্তু এতক্ষণ শুনেও তো বুঝলাম না যে আমার প্রয়োজনটা কোথায়। পুরো কাজটাই তো তুই একাই করতে পারবি। তো দরকার আছে, কিন্তু আগে আমি এই ধাপগুলো শেষ করি, তারপর সব বলবো। কিন্তু এসব করে হবেটা কি? নীল স্রোতা পিশাচিনীর কথা তোকে বললাম না, এই খেলায় উত্তীর্ণ হলে সেই পিশাচিনী আমার সমস্ত মনস্কামনা পূর্ণ করবে। সত্যি? কিন্তু এসব খুব ভয়ঙ্কর ব্যাপার। এসব জিনিস নিয়ে ছেলে খেলা করা উচিত নয়। ছেলে খেলা তো করছি না, যা করতে চলেছি তার নিয়ম মেনেই করব। বিমল আর কিছু বলল না। শুভম উঠে দাঁড়িয়ে ঠান্ডা উপেক্ষা করে গায়ের কাপড় খুলল। বইটা বিমলের হাতে দিয়ে ধীরে ধীরে জলের দিকে এগিয়ে গেল। পুকুরের জলে পা ডোবালো সে। আর সেখান থেকেই শুরু হলো খেলার প্রথম ধাপ। শুভম পুকুরের ধারে দাঁড়িয়ে পায়ের পাতা জলে ডোবালো। সেই বরফ শীতল স্পর্শে সারা শরীরে একটা শিরশিরে শিহরণ খেলে গেল। মুহূর্তের মধ্যে পায়ের পাতা দুটো অবশ হয়ে এলো তার। ঠান্ডা জলে হালকা ঢেউ উঠে ছলাৎ ছলাৎ শব্দ, যেন কারা কথা কইছে। সে চোখ বন্ধ করল, দুহাত জোর করল, আর গম্ভীর কণ্ঠে মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। জল হুং জল নীল স্রোতা আগম পিশাচিনে হুম হুম নীল জল স্বাহা। সেই মন্ত্রোচ্চারণ কেবল শব্দ হয়ে বাতাসে মিলিয়ে গেল না, বরং এক ছন্দময় কম্পনের মতো শীতল বাতাসে পাতলা কুয়াশার চাদরের মতো ছড়িয়ে পড়ল। মনে হলো বাতাসে যেন কোনো এক অজানা প্রাণীর স্পন্দনে স্পন্দিত হচ্ছে। সে বলতে শুরু করল, একবার দুবার করে মোট 21 বার। একটুও না থেমে মন্ত্রপাঠ শেষ করল সে। তারপর চোখ বন্ধ রেখেই আরো কয়েক কদম এগিয়ে গেল। এবার কোমর অবধি জল। জলের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে সেই হাড় কাঁপানো ইলেকট্রিক শক যেন তার হাড়ের মজ্জা অবধি কাঁপিয়ে দিচ্ছে। আবারও শুরু হলো মন্ত্রপাঠ।
জল হুং জল নীল স্রোতা আগম পিশাচিনে হুম হুম নীল জল স্বাহা। এইবার একটুও না থেমে জল শুভম আরও এগোলো। পিশাচিনে এবার মাছ পুকুরে নীল জল গলা অবধি স্বাহা। জলে নেমে তৃতীয় ধাপের মন্ত্রপাঠ শুরু করলো। স্রোতা জলের প্রবল চাপ আর তীব্র শৈত্য তাকে অবশ করে দিলেও মন্ত্রের সেই ছন্দবদ্ধ স্পন্দন তার চারপাশে এক অদৃশ্য দেওয়াল গড়ে তুলল। নীল জল স্বাহা। 100 বার মন্ত্রপাঠ করার পরও কিছুই হলো না। শুভম সামান্য ভ্রু কুঁচকাল। নিয়ম অনুযায়ী 100তম মন্ত্রের পর কোনো চেনা মানুষের কণ্ঠে ডাক শোনার কথা, কিন্তু চারপাশে নিস্তব্ধতা ছাড়া কিছুই নেই। তবুও সে কিছুই ভাবল না। শেষবার মন্ত্র শেষ করে চোখ মেলে তাকিয়ে সে ধীরে ধীরে পুকুরের ধারে দাঁড়িয়ে থাকা বিমলের দিকে তাকিয়ে বলল, কিছুটা কাজ শেষ হলো, এখন পরের ধাপে এগোতে হবে, কিন্তু এবার তোকেও আমার কাছে আসতে হবে। বিমল চমকে উঠল। মানে আমাকে যেতে হবে মানে? আমি কি জলে নামবো? শুভম শান্ত গলায় বলল। হ্যাঁ, তোকে জলে নামতেই হবে। বিমলের মুখ শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি বলল, একেবারেই না, আমার ঠান্ডা লাগার ধাত আছে, আমি কিছুতেই জলে নামছি না ভাই। শুভম এবারে বিরক্ত হয়ে বলল, শোন, তোকে আমি যে নিয়মগুলো বলেছি সেগুলো অর্ধেক, বাকিটা সম্পূর্ণ করতে হলে একজন বিশ্বস্ত লোক দরকার। পিশাচিনী যদি আমার ওপর সন্তুষ্ট হয় আমি তোর জন্য অনেক কিছু করতে পারবো, কিন্তু কিন্তু এখন আমার তোর সাহায্য লাগবে। আর বাজে নাবকে তাড়াতাড়ি আয়। বিমল একটুও চাইছিল না যে এই শীতের রাতে ঠান্ডা জলে নামতে। বুকের ভেতর অজানা একটা ভয়ও তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তবুও বন্ধুর ডাকে সে কিছুই বলতে পারল না। চুপচাপ বইটা এক জায়গায় রেখে দিল। তারপর ধীরে ধীরে জলে নামল। 1 পা 2 পা করে এগোতে এগোতে বিমল শুভমের কাছে পৌঁছল। গলা অবধি জলে নেমে সে কাঁপা গলায় বলল, এবার কি করতে হবে? তাড়াতাড়ি বল। বিমলের এই কথার পর শুভমের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। সেই হাসিটা একেবারেই স্বাভাবিক নয়। বিমলের মনে হলো শুভমের মুখে যেন মুহূর্তের জন্য একটা পৈশাচিক ছায়া খেলে গেল। ভয়ে গলা নামিয়ে বিমল বলল, কি হলো? এভাবে তাকাচ্ছিস কেন আমার দিকে? হ্যাঁ? শুভম ধীরে ধীরে বিমলের আরো কাছে এগিয়ে এলো। তারপর নিচু স্বরে সে বলল, এর পরের নিয়মটা তোকে আগেই বলা উচিত ছিল, কিন্তু আমি এখন বলছি। এই খেলার অন্তিম পর্যায়ে পিশাচিনীকে একটা প্রাণ দান দিতে হয়। প্রাণদান মানে? অনেকটা বলির মতোই, কিন্তু মাথা কাটতে হবে না। আমারই বয়সী একজন মানুষকে এই জলে ডুবিয়ে মারতে হবে, তবেই পিশাচিনী সন্তুষ্ট হবে। এই কারণেই তো আজ তোকে এখানে ডেকে এনেছি। কি আর করব বল? বৈকুণ্ঠ তাকে মারলে চলতো, কিন্তু সে তো আমার বাপের বয়সী। তোর আর আমার বয়স এক, তাই তোকে জলে ডুবিয়ে মেরেই পিশাচিনীকে সন্তুষ্ট করব। এসব কি বলছিস তুই? বিমল চিৎকার করে বলল। শুভম শান্ত স্বরে বলল, বিশ্বাস কর, আমি যা বলছি সেই সব সত্যি। যদিও একটা নিয়ম আমাকে ভাঙতে হয়েছে। বইতে লেখা ছিল, যাকে পিশাচিনীর কাছে উৎসর্গ করা হবে তাকে আগে থেকে সেই বিষয়ে জানাতে হবে। তার সম্মতি ছাড়া পিশাচিনী কিছুতেই তাকে গ্রহণ করবে না। কিন্তু কিন্তু এখন এমন মানুষ কোথায় পাবো যে নিজের প্রাণ আমার জন্য উৎসর্গ করবে? তাই একটু কারচুপি করেছি, বুঝলি। তবে আমার মনে হয় না এতে কোনো সমস্যা হবে। সেভাবে দেখলে তো আমি তোকে আগেই সব জানিয়ে দিচ্ছি। আর তাই এইবার আমি তোকে মারব। শুভমের চোখ দুটো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। তাহলে আয়, এখন তোকে জলে ডুবিয়ে মারি।
এই কথা বলেই সে অট্টহাসিতে ফেটে পড়ল। বিমল রোগা পাতলা ছেলে, শুভমের হাতের মুঠো থেকে নিজেকে ছাড়াতে পারল না সে। মুহূর্তের মধ্যেই শুভম ঝাঁপিয়ে পড়ল বিমলের ওপর, তারপর তার মাথাটা ধরে পুকুরের জলের নিচে চেপে ধরল। বিমল প্রাণপণে ছটফট করতে করতে হাত পা ছুঁড়তে লাগলো, কিন্তু শুভমের শরীরে তখন যেন অমানসিক শক্তি ভর করেছে। তার হাত এক চুলো নড়ল না। শক্ত করে সে জলের নিচে চেপে বিমলকে চেপে ধরে রাখলো। ধীরে ধীরে বিমলের শরীরও লড়াই থামিয়ে দিল এবং জলের মধ্যেই নিস্তেজ হয়ে গেল তার শরীর। ঠিক সেই সময় দূর থেকে কেউ একজন ডেকে উঠল, ছোট্টা বাবু, ছোট্টা বাবু, কই গেলা গা তুমি? শুভম চমকে উঠল। কণ্ঠটা তো বৈকুণ্ঠদার। মুহূর্তের মধ্যে তার বুকের ভেতর কেঁপে উঠল। বৈকুণ্ঠদাকে তো সে নিজেই বলে রেখেছিল বিমলকে ডেকে এনে সে যেন নিজের বাড়ি ফিরে যায়। তাহলে বৈকুণ্ঠদা এখন এখানে কেন এলো, আর কিভাবে? দূর থেকেই আবার ভেসে এলো ডাক, কি হইল গো? কোথায় গেলে ছোট্টা বাবু? শুভম কিছু বলার আগেই বৈকুণ্ঠদা ধীরে ধীরে পুকুর পাড়ে এসে পৌঁছালো। অন্ধকারে তার দিকে তাকিয়েই আচমকা সে থমকে দাঁড়িয়ে বলল, ও মা, এ কি গো? এই ভোর রাইতে তুমি পুকুরের জলে নেমে কি করছো? ততক্ষণে শুভমের হাতের নিচে থাকা বিমলের দেহটা সম্পূর্ণ নিস্তেজ হয়ে পড়েছে। ও কিছু না বৈকুণ্ঠদা, তুমি যাও এখান থেকে। আচ্ছা, সে আমি যাচ্ছি কন, কিন্তু তোমার একখান কথা কইয়া আসি। আমি বিমল দাইবাবুকে ডাকতে গিয়েছিলাম বটে, কিন্তু তার মা বললে সে আজ বাড়ি নাই। সেটাই তোমারে জানাতে আইলাম। আসলে আরও আগে আসতাম, কিন্তু পাশের পাড়ায় যাত্রা বসেছে, একটু দাঁড়িয়ে দেখছিলাম, তাই দেরি হয়ে গেল। বিমল দাদাবাবুর মা বলেছে কাল সকালে সে ফিরলেই তোমার সঙ্গে দেখা করতে পাঠাবে। এই কথাগুলো বলেই বৈকুণ্ঠদা ধীরে ধীরে পুকুর পাড় ছেড়ে চলে গেল। তার চলে যাওয়ার শব্দ মিলিয়ে যেতেই শুভমের শরীর যেন অবশ হয়ে গেল। বিমল নেই মানে? তাহলে এতক্ষণ সে কার সঙ্গে কথা বলছিল? কাকে ডুবিয়ে মারল সে? আর এখন কার মাথাটা সে জলের নিচে চেপে ধরে আছে? হঠাৎ পুকুরের জলে বুদবুদ উঠতে লাগলো। শুভম অনুভব করল তার হাতের নিচে থাকা মাথাটা নিঃশব্দে ওপরে উঠছে। আচমকাই পুকুরের জলের কি একটা অদ্ভুত পরিবর্তন ঘটল। তরল জল যেন চোখের পলকে আঠালো, জমাট বাঁধা রক্তের মতো চটচটে আর কালচে হয়ে উঠল। এক আদিম চরম আতঙ্ক শুভমকে গ্রাস করল যখন সেই পিচ্ছিল জলের নিচ থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর নারী মূর্তি। ধীরে ধীরে জল ভেদ করে শুভমের সামনে উঠে এলো সে। লম্বা জট পাকানো চুল তীক্ষ্ণ মুখের ওপর ঝুলে রয়েছে তার। সেই চুলের ফাঁক দিয়ে জল জল করছে তার নীলচে দুইখানা মওয়াল সাপের মতো চোখ। রাগে আর প্রতিহিংসায় উন্মত্ত হয়ে উঠেছে সেই নারী। শুভম স্তম্ভিত হয়ে গেল। এ কাকে দেখছে সে? এ কি সেই নীলস্রোতা পিশাচিনী? সেই অমানসিক শক্তির আকর্ষণে শুভমের মনে হলো সে কোনো এক মহাজাগতিক গহ্বরে তলিয়ে যাচ্ছে। এমন সময় শুভমের গলা টিপে ধরে সেই নারী মূর্তি কর্কশ ও অমানবিক স্বরে বলল, আমার সাধনায় কারচুপি করে খুব আনন্দ হচ্ছিল না তোর? শুভম হাত জোর করে বলল, ক্ষমা করে দাও মা, আমি আমি কিছু জানতাম না। কেউ স্বেচ্ছায় তোর জন্য আমার কাছে প্রাণ দিতে না চাইলে তুই তার প্রাণ নিতে পারিস না। আর তুই সেই সবচেয়ে বড় নিয়মে ফাঁকি দিতে চেয়েছিলি। এত বড় স্পর্ধা তোর? নে এবার শাস্তি ভোগ কর। এই কথা বলেই মুহূর্তের মধ্যে শুভমকে জলের নিচে টেনে নিল সেই পিশাচিনী। শুভম ছটফট করতে লাগলো, মরিয়া হয়ে হাত পা ছুঁড়ল, কিন্তু পিশাচিনীর হাতের শক্ত বাঁধনে ধীরে ধীরে তার প্রতিরোধ নিস্তেজ হয়ে এলো। শরীর ঢলে পড়ল তার। পুকুরের ওপর আবারও নেমে এলো নিস্তব্ধতা। কেবল জলের ছলাৎ ছলাৎ শব্দ হয়ে চলেছে। এমন সময় সেই নিস্তব্ধতা ছিঁড়ে চারদিকে ছড়িয়ে পড়ল নীলস্রোতা পিশাচিনীর বীভৎস হাসি।
পরের দিন সকালে সেই পুকুরেই ভেসে উঠল শুভমের নিথর দেহ। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কেউ কিছুই নিশ্চিত করে বলতে পারল না। শুধু একটা বিষয় সকলের চোখে পড়ল, শুভমের শরীরের অস্বাভাবিক নীলচে রং। তাকে দেখলে মনে হচ্ছিল যেন কোনো ভয়ঙ্কর বিষের প্রভাবে তার দেহ ধীরে ধীরে নীল হয়ে গেছে। কিন্তু যাদের জানবার কথা তারা জানে যে এটা ছিল নীলস্রোতা পিশাচিনীর প্রভাবে হওয়া মর্মান্তিক মৃত্যু। এই পিশাচিনীকে ডাকার প্রক্রিয়া খেলার মতো মনে হলেও বাস্তবে তা এক কঠিন সাধনা। এখানে প্রতিটি ধাপ, প্রতিটি নিয়ম জীবনের সঙ্গে বাঁধা। সামান্য ভুল, সামান্য কারচুপি ডেকে আনে নিশ্চিত মৃত্যু। তবে কালের প্রবাহে এই পিশাচিনীর নামও ধীরে ধীরে মুছে গেছে। মুছে গেছে সেই বইটির অস্তিত্ব। আর হয়তো সেটাই আমাদের সকলের জন্য মঙ্গল। আপনারা শুনলেন অঙ্কিতা ঘোষের লেখা খেলায় খেলায় মৃত্যু। শুভমের ভূমিকায় সৌরভধ্বনি সাহা, বিমলের ভূমিকায় সুমিতেন্দ্র, পিশাচিনীর ভূমিকায় বর্ণালী। বৈকুণ্ঠদা আর গল্প পাঠে আমি প্রত্যয়। আমাদের অন্য একটি চ্যানেল বেড টাইম স্টোরিজ বাই 221B হ্যারিসন রোড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সেখানে ভূতের গল্প ছাড়া বিভিন্ন রকম ক্লাসিক গল্প আমরা পরিবেশন করব। লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আর আমরা স্পটিফাইতেও আছি, সেখানেও ফলো করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের গল্পে। শুনতে থাকুন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র।